তারা করতে পারবে না, আরও একদিন বাড়তি সময় লাগবে বলে মনে করা হচ্ছে। কারণ এর মধ্যে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলেছেন যে মানে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে একটু সময় লাগতে পারে। এই যে সময় লাগতে পারে বলে উনি বলেছেন, যেটা নাকি নির্বাচন কমিশনের বলার কথা ছিল, কিন্তু দায়িত্ব নিয়ে উনি নিজেই বলে দিয়েছেন। উনি এরকম প্রায় করেন, আগেও করেছেন বহুবার, যেগুলো নিয়ে বিতর্ক হয়েছে, বাট উনি ড্যাম কেয়ার, উনিগুলো পাত্তা দেন না, ওনার যা ইচ্ছা উনি বলে দেন। তো উনি বলেছেন যেহেতু সেটা নিয়ে মানুষের মধ্যে আমার ধারণা একটা আতঙ্ক তৈরি হয়েছে যে নির্বাচনের সঠিক ফলটা কি আমরা পাবো, তা না হলে আগে ভাগেই সরকারের লোক কেন বলছে যে নির্বাচনের ফল প্রকাশে বাড়তি সময় লাগতে পারে, এই সন্দেহ তো থাকছে। তারপরেও যেটা বেসিক পয়েন্ট সেটা হলো যে এই নির্বাচনের ফল প্রকাশের পর কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা, কোনো ধরনের মারামারি সন্ত্রাস, অথবা যেটাকে বলা হয় রক্তগঙ্গা কি বয়ে যাবে, এই প্রশ্নগুলি কিন্তু থাকছে। এই প্রশ্নগুলি নিয়ে আমি আজকের আলোচনা শেষ দিকে একটু আলোচনা করব। তার আগে আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই সেটা হলো যে গতকালকে নির্বাচনী প্রচারণা একদম শেষ মুহূর্তে, কারণ আজকে সকাল 7টা থেকেই নির্বাচনী প্রচারণা কিন্তু বন্ধ। কাজেই গতকালকে রাতেই প্রধান দুটো দল, যেটা মানে জামায়াতে ইসলামী এবং বিএনপি, এই দুই দলের দুই শীর্ষ নেতা, জামায়াতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির জনাব তারেক রহমান, ওনারা জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দিয়েছেন, বিটিভিতে সেটা প্রচারিত হয়েছে। সেই ভাষণ দুটো নিয়ে আমি একটু কথা বলতে চাই। আপনারা এই ভাষণ দুটো আপনারা নিশ্চয়ই দেখেছেন, তো আমার কাছে কেমন লেগেছে কার ভাষণ সেটা নিয়ে একটু আমি কথা বলতে চাই। আমি যদি প্রথমে তারেক রহমানের কথাটা বলি, তারেক রহমান ভাষণ দিয়েছেন পুরো 37 মিনিট 13 সেকেন্ড, আমি যেটা পেয়েছি। বিশাল ভাষণ, এক পর্যায়ে না ক্লান্তি এসে গিয়েছিল আমার, এত লম্বা ভাষণ আমি কেন শুনবো? মানুষের তো সময়ের দাম আছে, এত লম্বা ভাষণ আমি পছন্দ করিনি। বিপরীত দিকে শফিকুর রহমান ভাষণ দিয়েছেন যেটা, এটা তুলনামূলকভাবে ওই ভাষণের প্রায় অর্ধেক, উনি দিয়েছেন 19 মিনিট 15 সেকেন্ড। এটা তুলনামূলকভাবে ছোট, অর্ধেক, কিন্তু অর্ধেক হলেও এটা যে শুনতে খুব শ্রুতিমধুর ঠেকেছে তাও কিন্তু আমার কাছে মনে হয়নি। কেন হয়নি সেটাও আমি আপনাদেরকে বলবো। দুটো ভাষণের টাইপটা দু ধরনের, দুটো ভাষণের ক্যারেক্টার ছিল টোটালি দু ধরনের। আমার কাছে যেমন ধরেন আপনি তারেক রহমান সাহেব কী বলেছেন, অনেক কথা বলেছেন, আমি দু একটা চুম্বক পয়েন্ট আমার কাছে যেগুলি চুম্বক মনে হয়েছে, গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেগুলো আপনাদেরকে আমি একটু বলি। যেমন উনি কর্মসংস্থানের উপর গুরুত্ব দিয়েছেন, 1 কোটি কর্মসংস্থান কীভাবে বানাবেন এবং এই জন্য কীভাবে শিক্ষা দিবেন, মানে আপনার কারিগরি শিক্ষা, ব্যবহারিক শিক্ষা দিবেন, শিক্ষিত বেকার দেবেন, শিক্ষা শেষে যারা বেকার থাকবে তাদেরকে ভাতা দিবেন, ফ্যামিলি কার্ড দিবেন, 2,500 টাকা করে প্রত্যেককে দিবেন, ফ্যামিলি কার্ড দিবেন, এবং কোত্থেকে দিবেন সেটাও বলে দিয়েছেন। উনি বলেছেন যে এখন এই ফ্যাসিবাদী আমলে যে বিদেশে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হতো, উনি পাচারটা বন্ধ করবেন। পাচারটা বন্ধ করতে পারলে ওই টাকা দিয়ে এটা হয়ে যাবে। খুবই উচ্চাভিলাষী একটা, মানে উনি যে পাচার বন্ধ করতে পারবেন এটা ওনার সদিচ্ছাটা এতে প্রকাশিত হয়েছে। কিন্তু পারবেন কি? যদি না পারেন, যারা পাচার করে অভ্যস্ত তারা কি পাচার করবে না, অথবা ওনাকে মেনে নেবে? পাচার করতে না দিলে তারা কি অন্য ভূমিকা অবতীর্ণ হবে না? এসব বস্তু থাকছে। কিন্তু ওনার প্ল্যানটা আমার কাছে মনে হয়েছে একদম টু দ্য পয়েন্ট উনি প্ল্যান করেছেন। এবং উনি বলেছেন যে রাষ্ট্রের মালিক আসলে জনগণ, সেটা কেবল খাতায় কলমে থাকে। উনি করে দেখাবেন যে জনগণের যার যা অধিকার সেগুলো নিয়ে যাতে নিশ্চিতভাবে পায় সেই ব্যবস্থা উনি করবেন। উনি একদম টু দ্য পয়েন্ট আরও কিছু কথা বলেছেন, মসজিদের এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে অন্যান্য ধর্মের, এখানে যারা নাকি ধর্মগুরু যারা আছে, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন যারা আছে, এদের অর্থনৈতিক সুবিধার কথা উনি বলেছেন, যদি অর্থনৈতিক সুবিধা দেওয়া হবে। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। দেখুন, ইসলামে একটা এলাকার মসজিদের যিনি ইমাম থাকেন, খতিব থাকেন বা মুয়াজ্জিন থাকেন, এরা কিন্তু ধর্মীয়ভাবে খুব সম্মানিত ব্যক্তি, কিন্তু তাদের জীবনযাপন কিন্তু খুব মানে দরিদ্র হালে কাটে, কারণ তাদের তো আর কোনো ইনকাম নেই। এই জন্যই তারা করে কি, ওই এলাকার যা নাকি দুষ্ট লোক আছে কিন্তু অর্থশালী লোক আছে তাদের কথা শুনতে বাধ্য হয়। কাজে এরা যদি নিজেরা স্বাবলম্বী হয় তখন আসলেই তারা কিন্তু ওখানকার সমাজের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে স্বাধীনভাবে মতামত দিতে পারবেন। আমি মনে করি এটা খুব জরুরি, কারণ আমাদের এই দেশটা আপনি চান বা না চান এটাই বাস্তবতা যে এখানে ধর্মীয় আলেমদের একটা গুরুত্ব কিন্তু আছে, তাদেরকে স্বাবলম্বী হওয়ার
সুযোগ যদি সরকারের থাকে তাহলে সেটা দেওয়া উচিত। আমার কাছে এটা ভালোই লেগেছে। তারপরে আরও অনেক কিছু বলেছেন উনি, যে পরিকল্পনা উনি যে নিচ্ছেন, উনি একটা কথা খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে আমরা তো অনেক পরিকল্পনা নেই, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নে কিন্তু দুর্নীতি হয়, এবং এই দুর্নীতি উনি কঠোরভাবে দমন করতে চেয়েছেন। মানে উনি যে পরিকল্পনা নেবেন, যেমন আমি নিজেও কিন্তু অনেকবার বলেছি যে আপনি বলেছেন যে বস্তির জন্য আপনি বস্তিতে আপনি বানাবেন, ফ্ল্যাট বানাবেন, কিন্তু যাদেরকে বানাতে দিবেন তারা কি করবে? তারা তো চুরি করবে, এবং তারা তো সেখানে নিজের আত্মীয় স্বজনের নাম বসিয়ে দেবে। তো উনি ওই বিষয়টা কি নাম যায় না, উনি বলেছেন যে এই পরিকল্পনা বাস্তবায়নে যে দুর্নীতি হয় এটাকে উনি কঠোরভাবে দমন করবেন। এবং আরও বলেছেন, আমি এই শব্দটা আমার ভালো লাগছে, যে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি ততটাই কঠোর হবে, মানে ম্যাক্সিমাম কঠোরতা দেখাবে, মানে দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের জিহাদ বলতে পারেন। আরেকটা কথা বলেছেন, আমি বেশি লম্বা করবো না, বুঝতেই পারছেন প্রায় লম্বা তো ভাষণ, হ্যাঁ, আধা ঘন্টার বেশি সময় ভাষণ বললে তো অনেক কথাই বলা যায়। যে কথাটা বলেছেন আরেকটা, সেটা আমি বলি, সেটা হলো যে এই 12 তারিখে আপনারা বিএনপিকে ভোট দিবেন, 13 তারিখ থেকে বিএনপির এমপিরা আপনাদের দায়িত্ব নেবেন, এবং এই দায়িত্বটা তারা ঠিক মতো পালন করছে কিনা সেটা দেখার দায়িত্ব আমি নিচ্ছি, মানে আমি তারেক রহমান নিচ্ছি। মানে মূলত যেটা বোঝা গেল যে উনি সামগ্রিকভাবে পুরো জাতির দায়িত্বটা উনি নিজের কাঁধে নিতে চান, এবং নেওয়ার কথা ওনার ইচ্ছা আছে। আমার কাছে ভালো লেগেছে, একজন নেতার এরকম বক্তব্য হওয়া উচিত। আমি যদি এর বিপরীতে ডক্টর শফিকুর রহমানের বক্তব্যটা 19 মিনিট 15 সেকেন্ডের বক্তব্যটা দেখি, আলোচনা করি, তাহলে আমরা কি পাই? জামাত নেতা ডক্টর শফিকুর রহমান উনি প্রথম থেকে যে কথাটা বলেছেন যে এই দেশটা ওনারা তরুণদের হাতে তুলে দিতে চান, তরুণরাই এই দেশের কাণ্ডারি হবে, তরুণরাই হাল ধরবে, তরুণরাই সবাইকে মিলে ঐক্যের বাংলাদেশ গড়বে। খুবই ইন্টারেস্টিং কথা। উনি এই সঙ্গে এই কথাও বলেছেন যে পরিবারতন্ত্রের উনি অবসান ঘটাতে চান, মানে পরিবারের পরিচয়ে কেউ ক্ষমতা দখল করবে এটা ওনারা চান না। বোঝা গেছে এই আলোচনাটা, সরাসরি আক্রমণটা তারেক রহমানের প্রতি উনি দিয়েছেন। লুটপাটের অবসানের কথা বলেছেন। তারপরে উনি প্রমাণ হিসেবে বলেছেন যে জামাতই পারবে, কারণ জামাতের অতীতে যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, তারা লুটপাট করেনি, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আসেনি, এগুলো উনি উল্লেখ করেছেন। এবং উনি বলেছেন যে নারীকে মূল্যায়ন করা হবে, নারীকে নিরাপত্তা দেওয়া হবে, কেউ যেন ভয়ের সংস্কৃতির মধ্যে বসবাস না করে সেটা দেখানো হবে। এবং উনি 3টা ক্ষেত্রের কথা বলেছেন যে দেশের উন্নতি করতে হলে এই 3টা ক্ষেত্রে উন্নতি করতে হবে, এবং এই 3টা ক্ষেত্রে কী করতে হবে? শিক্ষায় সংস্কার আনতে হবে, বিচার বিভাগ আমূল ঢেলে সাজাতে হবে, এবং অর্থনীতির সংস্কার করতে হবে। এই 3টাকে উনি মেইন টার্গেট হিসেবে বলতে চেয়েছেন। তো প্রবাসীদের নিয়ে কথা বলেছেন। তারপরে আপনি বলেছেন যে আমাদের পরিবর্তনে একটা মহা সুযোগ এসেছে, আমরা যেন এই সুযোগটা হেলায় না হারাই, এবং বারবার উনি কিন্তু তরুণদের হাতে ক্ষমতা দিতে চেয়েছেন। আর শেষের দিকে উনি হা ভোটের কথা, শেষের দিকে ঠিক মাঝামাঝিতেই উনি হা ভোটের কথা বলেছেন যে সবাই যেন হা ভোট দেয়, তাহলে পরিবর্তনটা পূর্ণাঙ্গতা পাবে। এগুলি ভালো। আমরা দুটো জিনিস খেয়াল করেছি, এখানে আমি বিশ্লেষণটা করি। এটা হলো যে জামাতের আমির উনি কিছু নীতিগত কথা বলেছেন, কিভাবে করবেন না করবেন সে ডিটেলে উনি জান নাই। আর বিএনপি নেতা, ওনার কাছে মনে হচ্ছে উনি খুব ডিটেলে গিয়েছেন। মানে আমার কাছে মনে হয়েছে তারেক রহমান সাহেব দীর্ঘদিন ধরে এগুলি নিয়ে চিন্তা করেছেন, আমার ধারণা হয়েছে, এবং সেই চিন্তাগুলি কিভাবে কোনটা বাস্তবায়ন করবেন না করবেন, আমার মনে হয় ওনার কাছে একটা ডিটেল প্ল্যান সম্ভবত আছে, এবং সেগুলি উনি শেয়ার করেছেন। হয়তো এই কারণে ওনারটা একটু ডিটেলে বলতে যেই হয়তো একটু বড় হয়েছে। আমার আরেকটা জিনিস মনে হয়েছে, আমি গত কয়েকদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছিলাম সোশ্যাল মিডিয়াতে, মিস্টার পিনাকি ভট্টাচার্য, যিনি ফ্রান্স থেকে বলেন, লোকটা জাতে হিন্দু ব্রাহ্মণ, কিন্তু উনি কিন্তু অনবরত আমার কাছে মনে হয়েছে গত কয়েকদিন ধরে উনি জামাতের পিয়ারো হিসেবে কাজ করছেন। জামাতকে কীভাবে ক্ষমতায় নেওয়া যায় এই সংক্রান্ত নানা ধরনের প্ল্যান উনি দিচ্ছেন, তারেক রহমানের নানা ধরনের ভুল উনি ধরছেন, বিএনপি কেন কোনো কাজের না এটা উনি বারবার করে বলছেন। এবং আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে সোশ্যাল মিডিয়ায় জামাত এত স্ট্রং হওয়া সত্ত্বেও ওনার কিন্তু ভিউ প্রতিদিন আগের চেয়ে অল্প অল্প করে কমছে। তো ওনার কি জনপ্রিয়তা ধস নামলো কিনা আমি বলতে পারবো না, কিন্তু উনি যে একটা দিকে চলে যাচ্ছেন এটা ভালো, এটা অ্যাক্টিভিস্ট হিসাবে উনি জামাতের পক্ষ নিচ্ছেন, একজন উনি নিজের মুসলমান না হয়েও নিচ্ছেন, এটা অবশ্যই জামাতের জন্য একটা বিরাট অর্জন আমি মনে করব। কিন্তু উনি একটা কথা বারবার বলছেন যে একজন রাষ্ট্রনায়কের দায়িত্ব হলো ডিটেলে যাওয়া নয়, বরং নীতিগত দিকগুলি বলা। এবং ওনার এই প্রতিফলনটা আমি শফিকুর রহমানের বক্তব্যের মধ্যে পেলাম, যে উনি নীতিগত দিকগুলো বলেছেন, কিন্তু উনি কোনো প্ল্যানের কথা বলেন নাই। প্ল্যান না,
মানে একটা নীতি নৈতিকতার ব্যাপারটা, আপনার একটা আপনার এই কিভাবে পলিসিটার কথা বলেছেন, প্ল্যান নয় পলিসি। তো এইভাবে উনিও কিন্তু এটাই বলেন যে নেতার দায়িত্ব হবে পলিসি দেওয়া, প্ল্যান দেওয়া না। আর প্ল্যান দেবে হলো এক্সিকিউটিভ যিনি থাকবেন তারা। তো যাই হোক, আমি সেটার প্রতিফলন কিন্তু আমি শফিকুর রহমানের মানে বক্তব্য পেলাম, এবং আমি ওনার বক্তব্য শুনতে শুনতে আমার মনে একবার মানে প্রশ্ন জাগলো যে বাই এনি চান্স পিনাকি ভট্টাচার্য ড্রাফটটা করে দেননি তো? আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু কেন মনে হলো আমি জানি না, হয়তো আমার মনের ভুল হতে পারে, আমি জানি না, কিন্তু আমার কাছে এরকম মনে হয়েছে। আর তারেক রহমানের বক্তব্য শুনে যেটা মনে হয়েছে, উনি দেশটা নিয়ে অনেক দিন ধরে আসলে ভাবছিলেন মনে হলো আমার কাছে, যখন বিদেশে ছিলেন ওনার কিছু প্ল্যান উনি বাস্তবায়ন করতে চান হয়তোবা, কিন্তু সেগুলো কতটুকু আমাদের দেশের প্রেক্ষিতে বাস্তবায়নযোগ্য এটা নিয়ে হয়তো উনি বাস্তবায়ন করতে গেলে টের পাবেন। আমি যে কথাটা বলে শেষ করতে যে আলোচনা বড় হয়ে গেছে এমনিতেই, ছোট্ট একটা কথা যেটা আমি শুরুতেই বলেছিলাম, এই নির্বাচনের পর কি কোনো সংঘাত হতে পারে, কোনো বিরোধ দেখা দিতে পারে? আমি শুরু থেকেই বলছিলাম নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হবে, আমার কাছে মনে হয়েছে, কারণ যারা নাকি অশান্তি তৈরি করবে সেরকম কোনো সম্ভাবনা আমি দেখিনি। আমি বিভিন্ন সেক্টরগুলি বলেছি, বিএনপিও চায় নির্বাচন হোক, জামাতও চায় নির্বাচন হোক, সরকারও চায় একটা নির্বাচন হোক, এমনকি আওয়ামী লীগও চায় একটা নির্বাচন হোক। কাজে এই নির্বাচনে বিরোধ তৈরি হবে কেন, সংঘাত কেন হবে, এগুলো আমার যুক্তি ছিল। আমার যুক্তি সবসময় ঠিক হবে তা তো আমি মনে করি না, আমিও তো মানুষ, তাই না? আমার সীমাবদ্ধতা আছে, জ্ঞানের সীমাবদ্ধতা আছে, চিন্তার সীমাবদ্ধতা আছে, যদি ভুল তো হতেই পারে। কিন্তু এখন আমার মনে হচ্ছে এই দুইটা বক্তৃতা শোনার পর নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আমি একটু উদ্বিগ্ন। কেন উদ্বিগ্ন সেটা বলি। আমি দুটো ভাষণের মধ্যে খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম একটা শব্দ শোনার জন্য। সেই শব্দটা হলো, দুজন নেতাই বলবেন যে 12 তারিখে নির্বাচন হবে, জনগণ যে রায় দেবে আমরা সেটা মেনে নেব। মানে জনগণ যদি আমাদের বিরুদ্ধে রায় দেয় আমরা মেনে নেব। এই কথাটা আমি কোনো নেতার বক্তব্যে পেলাম না, অথচ গণতন্ত্রে কিন্তু এটাই মূল বক্তব্য। গণতন্ত্রের মূল বক্তব্য হলো আমি জনগণের মতামতকে শ্রদ্ধা করি, জনগণ যদি আমার বিরুদ্ধে মতামত দেয় তবুও আমি মেনে নেব, আমি ভাববো আমি যা করেছি তার জন্য এটাই আমার প্রাপ্য ছিল। কিন্তু এই বক্তব্যটা আমি এই দুই নেতার কারো কাছ থেকে পেলাম না। তার মানে হলো দুই নেতাই ভাবছেন যে আমাদের জয়টা সুনিশ্চিত, আমি জেতার জন্য নির্বাচন করছি। হ্যাঁ, জেতার জন্যই সবাই নির্বাচন করে, কিন্তু সবাই তো জেতে না। যে না যেতে তার মনোভাবটা কি হবে? সে কি বলবে আমার জেতার কথা ছিল, সূক্ষ্ম কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে, এগুলো বলবে? এবং এটা কিন্তু আমরা শুনে শুনে আমাদের মনটাই খারাপ হয়ে গিয়েছিল। 91 সালে যেটাকে আমি মনে করি এদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন, সেই নির্বাচনের ফল হওয়ার পরেও কিন্তু শেখ হাসিনা বলেছিলেন সূক্ষ্ম কারচুপি হয়েছে। 96 নির্বাচনে আওয়ামী লীগ যখন বিজয়ী হলো তখন আমি খালেদা জিয়ার পক্ষ থেকে বলতে শুনেছিলাম, ওনারা বলেছিলেন যে স্থূল কারচুপি হয়েছে। তো এগুলো বললে কি হয়, জনগণকে অপমান করা হয়। মানে জনগণ যে আসলে আপনার বিরুদ্ধে রায় দিতে পারে এটা আপনি মানতে চান না। এটা না মানার মাধ্যমে আপনি প্রমাণ করেন আপনি নিজেই গণতান্ত্রিক না। এবার কি হবে? এবার দুই নেতার কেউ তো বললেন না যে জনগণের রায় আমরা মেনে নেব। বলা উচিত ছিল। যখন তারা না বলেন তখন আমরা আতঙ্কিত হই, আমরা ভাবি নির্বাচনের পর যদি বিএনপি হেরে যায় কোনো কারণে, যদি দেখেন আপনি যেন ভোট বিপ্লব হয়েছে, যেটা আশা জামাত ইসলাম প্রায়ই করছেন, তাহলে বিএনপিকে সেই ফল মেনে নেবেন, নাকি বিএনপি আন্দোলন শুরু করবেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে তাই আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে? অথবা যদি জামাত হেরে যায়, জামাতকে সেই ফল মেনে নেবে, নাকি তারা বলবে যে নীরব ভোট আমাদের পক্ষে পড়েছিল, সেই ভোটগুলোকে চুরি করা হয়েছে? তাহলে তারা কি মানে আন্দোলন শুরু করবে, মারামারি শুরু করবে, ভোটের ফলাফলকে অগ্রাহ্য করা শুরু করবে? আমাদের ভয়টা এখানেই। গণতন্ত্র নিয়ে, ভোট নিয়ে এ ধরনের ভয় তো আমরা পেতে চাই না, এবং এই ধরনের ভয় যে পাওয়া মানে উচিত না তার কোনো সে ধরনের কোনো বাস্তবতাও কিন্তু নির্বাচন কমিশন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারও তৈরি করতে পারেনি। কাজেই নির্বাচন নিয়ে আমাদের মনে যে অনিশ্চয়তা, আমাদের মনে যে ভীতি, সেটা কিন্তু থেকে বাইরে আছেন, অস্ট্রেলিয়াতে আছেন উনি। এই নির্বাচনটা কি এই গত আপনার আমরা যেটাকে গণ অভ্যুত্থান বলছি, অনেকে বিপ্লবও বলছেন, 24 জুলাই আগস্ট যেটা হয়েছে সেই সময়টা দেশে ছিলেন, তারপরে দীর্ঘ সময় ধরে উনি দেশে ছিলেন,
কিন্তু গত 2-3 মাস ধরে উনি দেশের বাইরে আছেন, 2-3 মাস না, 2 মাস ধরে। তো উনি দেশেও একরকম দেখে গিয়েছেন, বাইরে গেলেও যেটা হয় আর কি, যেহেতু উনি শিক্ষক হলো, সাংবাদিকতা শিক্ষক, সংবাদ থেকে তো দূরে থাকতে পারেন না। তো উনি প্রতি মুহূর্তেই কিন্তু আমাদের সঙ্গে আসলে অনলাইনে কানেক্টেড ছিলেন। আমি ওনাকে আনতে চেয়েছি এই কারণে যে আমার নির্বাচনে একদম শেষ মুহূর্ত, নির্বাচনী প্রচারণা বন্ধ, এখন প্রস্তুতি নিয়ে কথা বলা ছাড়া আর তেমন কিছু বলার থাকে না। তো অনেক কিছু আছে আমরা ভেতর থেকে দেখি না, কিন্তু দূরে থেকে ভালো দেখা যায়। চাঁদ আমরা দেখি না, কিন্তু চাঁদ দূরে থেকে দেখা যায়, ভেতরে গেলে দেখা যায় এভরিথিং। রাহাত মিনাজ, বাইরে থেকে আপনি কেমন দেখছেন আমাদের নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনের বিভিন্ন কর্মকাণ্ড, নির্বাচনের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের বক্তব্য যা শুনছেন, আপনার উপলব্ধি কি দেখছেন? আর একদিন পরে যে নির্বাচন হতে যাচ্ছে সেটা নিয়ে আপনার সার্বিক অবজারভেশনটা কেমন? প্রথমত আসলে আমি একটা ধন্যবাদ দিতে চাই অন্তর্বর্তী সরকারকে, কারণ তারা একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একেবারেই সন্নিকটে রয়েছে। তারা যে নির্বাচন দিলেন এবং সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি এর জন্য তাদেরকে সাধুবাদ জানাই। কারণ আমার ব্যক্তিগতভাবেও এই নির্বাচনটা আদৌ হবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ ছিল। তো সেই সন্দেহটা তারা দূর করতে পেরেছে এবং তারা একটা জাতীয় নির্বাচন দিচ্ছেন, এর জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আমার কাছে কেন যেন মনে হয় এই নির্বাচনটা খুব সহিংস হওয়ার একটা সম্ভাবনা আছে। আমি ব্যক্তিগতভাবে কামনা করি যাতে নির্বাচনটা খুবই শান্তিপূর্ণ এবং খুবই আপনার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। যদিও আওয়ামী লীগ আমি আপনাকে এখানে একটা কোশ্চেন করে নিই, পরে আমি হয়তো ভুলে যাব, এই জন্য একটু করে নিতে চাচ্ছি। যে প্রথমত আপনি বলতে চাইলেন যে নির্বাচনটা যে হতে যাচ্ছে, মানে হতে পারাটাই একটা সাফল্য, ঠিক আছে, এটা মানলাম, কিন্তু আপনি সহিংসতার আশঙ্কাটা করছিলেন কেন? আচ্ছা, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ভালো নির্বাচনের জন্য যেটা আসলে দরকার ছিল, সেটা এখন বাংলাদেশে বিরাজ করে না। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সরকারের বিভিন্ন অ্যাপারেটাস, মানে ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, আরো যে বিভিন্ন বাহিনী আছে, এই সকল কিছুর উপরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিপূর্ণ কন্ট্রোল আছে বলে আমি মনে করি না। আমার ধারণা এই নির্বাচনটা যখন অনুষ্ঠিত হবে তখন আইন শৃঙ্খলার দায়িত্বে যারা থাকবেন বা নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন, তারা সর্বোচ্চ এফোর্ট দিয়ে তাদের কাজ করবেন, এটা আমি মনে করি না। কারণ এটা করানোর জন্য তাদেরকে যে পরিমাণে আস্থায় নেওয়া প্রয়োজন ছিল, সেই আস্থায় নেওয়া তাদেরকে আপনার সেভাবে প্রস্তুত করা, সেটা এই সরকার পেরেছে বলে আমি মনে করি না। এটা জাস্ট আমার অ্যানালাইসিস। আমি আপনার আগের প্রশ্নের উত্তরে আসি এবার, সেটা হচ্ছে আওয়ামী লীগ এই নির্বাচনে থাকলে ভালো হতো, নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক হতো, ওকে। কিন্তু আবার আওয়ামী লীগের তো নিজস্ব পাপও খুব কম নয়, কারণ আওয়ামী লীগ 2024, 2018 তারা একেবারেই আপনার এককভাবে নির্বাচন করেছে, অন্যান্য দলকে আসতেও দেয়নি, নানা প্রতিবন্ধকতাও তৈরি করেছে। তার মানে হচ্ছে আওয়ামী লীগের প্রতি আমরা বলছি আওয়ামী লীগ থাকলে ভালো হতো, কিন্তু এটাও মাথায় রাখা প্রয়োজন যে 18 এবং 24 ইলেকশনটা তো আওয়ামী লীগ অনেক খারাপ করেছে। যদিও 14 ইলেকশনটা তো বর্জনই ছিল এক ধরনের, বলা যায় আর কি। সো নির্বাচনটা হচ্ছে আওয়ামী লীগ সহ হলে ভালো হতো। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি এই নির্বাচনে ভয়াবহ রকমের আপনার রক্তক্ষয়ী সংঘাতের শঙ্কা আছে। এটা ভালো কিছু নয়। আমি আশা করি এই শঙ্কাটা বাস্তবায়িত হবে না। আপনি এই ভয়াবহ সংঘাতের যে আশঙ্কাটা করছেন, আপনি আইন শৃঙ্খলার কথা বললেন যে তাদের সেরকম প্রস্তুতি আছে বলে আপনার কাছে মনে হয় না, এটুকু আমি মানলাম। কিন্তু সংঘাত যেটা হওয়ার কথা ভাবছেন আপনি, সংঘাতটা করবে কি, সংঘাতটা হবে কেন, তা কি আপনার কোনো চিন্তা আছে? কে করতে পারে সংঘাতটা, কার কারণে হতে পারে, কি কারণে হতে পারে? আচ্ছা, আমি আপনাকে খুব সহজ করে বলি। দেখেন, আপনার আমার দেশ বাংলাদেশকে নিয়ে আমরা অনেক গর্ব করি। বাংলাদেশকে নিয়ে আপনার আমার নানাবিধ আপনার ভালোবাসা আছে, আবেগ আছে, হ্যাঁ। কিন্তু একটা কথা মনে রাখা প্রয়োজন, আমাদের গণতান্ত্রিক সংস্কৃতি কিন্তু খুব একটা উন্নত নয়। কেউ একটা নির্বাচনে হেরে যাচ্ছে, মানুষের মতামতকে কেউ মেনে নিয়েছে এবং মেনে নিয়ে অন্যকে শ্রদ্ধা জানাচ্ছে, এটার চর্চা কিন্তু বাংলাদেশে খুব কম।
এবং আপনি খেয়াল করে দেখেন দুইটা যে বর্তমান বিবদমান যে দুইটা বড় পক্ষ, আমি যদি বলি বিএনপি এবং জামাত, তারা যেরকম মারমুখী অবস্থানে আছে, আমার আমি 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 খুব জানি না তারা তারা নির্বাচনে যখন একটা প্রার্থী যখন হারবেন, যে নিশ্চয়ই তো সবাই তো আর জিতবে না, দুইজনেই তো আর জিতবে না, একজন তো জিতবে কোনো একটা আসবে না, তাই না? অথবা একটা দলই জিতবে। তো যে দলটা জিতবে সেই জেতাটা মেনে তারা নেবেন কিনা। আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে যদি কোনো পক্ষ মনে করে তারা নির্বাচনে হারছে এবং নির্বাচন তারা এখন ভণ্ডুল করতে চান, এবং তার জন্য তারা যদি শক্তি প্রয়োগ করেন, তার জন্য তারা যদি সহিংসতা করেন, সেই সহিংসতা ঠেকানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তা বাহিনী অনেক বড় বল প্রয়োগ করবে বলে আমি মনে করি না। তো ফলে ফলে আমার আমার শঙ্কা আছে যে এই নির্বাচনটা খুবই সংঘাত মুখর, এমনকি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংঘাত মুখরও হলেও হতে পারে, যেটা আমি কামনা করি না। আমি আবারও বলছি, আমি অন্তর থেকে চাই শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হোক, শান্তিপূর্ণভাবে একটা সরকার গঠন হোক, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হোক, কিন্তু সেটা নিয়ে আমার শঙ্কা। যদি সেরকম কিছু একটা হয়, আমি ধরে নিচ্ছি আপনার, আমি নিজে আশা করি এবং আমি প্রত্যাশাও করি, প্রার্থনাও করি যে আপনার এই শঙ্কা মিথ্যা প্রমাণিত হোক, কিন্তু তারপরে আমি ধরে নিলাম কথার কথা যে আপনার এই শঙ্কাটাই বাস্তবে দেখা গেল। ধরেন একদল ভাবছে যে আমরা নির্বাচনে তো নিশ্চিত জয়, কিন্তু ফল তাদের বিপক্ষে গেল। অথবা একটা বাস্তবতা কিন্তু তৈরি হয়েছে যে সরকারের পক্ষ থেকে আগে বলা হয়েছে যে এবার নির্বাচনের ফল প্রকাশে দেরি হতে পারে। এটা বলে কি এই সেই সংখ্যাটাকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে কিনা আমি জানি না, এবং এটা হয়তো একটা পটভূমি তৈরি হতে পারে। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। আমার প্রশ্নটা হলো, যদি সে ধরনের সংঘাত হয় তারপর তাহলে কি হতে পারে? আমাদের দেশে গণতন্ত্র বলেন, আমাদের দেশের পরবর্তী সরকার গঠন বলেন, অথবা আমাদের দেশের পরবর্তী মানুষের জীবনযাপন বলেন, তার উপর এটি কিরকম প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? না, প্রথমত দেখেন, আমরা আমরা কিন্তু খুবই নাজুক একটা পরিস্থিতিতে আছি। আমাদের দেশের গণতন্ত্র, আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের সামাজিক সংস্কৃতি, আমাদের সমাজের মধ্যে যদি বলেন অতি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, নানা কিছু নিয়ে কিন্তু বাংলাদেশ একটা বড় ধরনের সংকটের মধ্যে আছে। এবং এখন যদি এই নির্বাচনটা যথাযথভাবে না হয়ে স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর না হয়, তাহলে আমি বলবো আমাদের বিপদটা আরো বাড়বে। বিপদটা কিভাবে বাড়বে? প্রথমত হচ্ছে গণতন্ত্রের জন্য আমাদের যে হচ্ছে আপনার আকাঙ্ক্ষা বা চেষ্টা, গণতন্ত্রের জন্য আমাদের যে আপনার আগ্রহ, বা আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরতে চাই, সেটা হয়তো আরো পিছিয়ে যেতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই আবার যদি আপনার এই সংঘাতটা কন্টিনিউ হতেই থাকে, তাহলে দেখা যাবে এরকম যে আমাদের সোসাইটির মধ্যে যে নানাবিধ আপনার শক্তি আছে, যে শক্তিগুলো হয়তো গণতন্ত্রমুখী না, যে শক্তিগুলো গণতন্ত্রের পক্ষে না, এবং যে শক্তিগুলো নানাভাবে বাংলাদেশকে, আমি বলবো যে যাকে আমরা একাডেমিক ভাষায় বলি হচ্ছে আপনার হার্ড লাইনার্স এর দিকে নিয়ে যেতে চান, হ্যাঁ, তারা কিন্তু নানাভাবে আপনার আরো সুযোগ পেয়ে যেতে পারেন। সেটা আপনার আমার দেশের জন্য, বাংলাদেশের জন্য কোনো অবস্থাতেই ভালো নয়। আমরা আরো সংকটের মধ্যে পতিত হব। আমি বলবো যে যদি আপনি ধরে রাখেন যে এখন আমরা আইসিইউতে আছি, যদি এবার নির্বাচনটা সঠিকভাবে না হয়ে ক্ষমতা হস্তান্তর না হয়, সেটা ওই যে লাইফ সাপোর্টে চলে যেতে পারে আর কি। হ্যাঁ, আপনি ধরে নিতে পারেন যে আমরা, আমাদের দেশ একটা লাইফ সাপোর্টে চলে গেছে, যেটা খুবই ভীতিকর পরিস্থিতি হতে পারে। আচ্ছা, একটা কথা আমি আলোচনার শেষ দিকে চলে এসেছি, সেটা হলো আমি একটু আপনাকে আমি নিজে একটু কল্পনায় যাচ্ছি এবং আপনাকে একটু কল্পনা হওয়ার জন্য অনুরোধ করবো। এটা হলো দুটো অপশন। একটা হলো যে আমরা তো জানি যে এই নির্বাচনে হয় বিএনপি জিতবে, না হয় জামাত জিতবে। জামাত একটা ভালো অবস্থানে এর মধ্যে তারা নিজেদেরকে নিয়ে আসতে পেরেছে, লোকে তো একতরফা নির্বাচন ভাবছে না জামাত একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে। হাইপোথেটিক্যালি আপনি ধরেন যদি বিএনপি ক্ষমতায় যায় এবং জামাত যদি হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের মধ্যে থেকে একটা সম্মানজনক আসন পায়, কি হবে? আবার উল্টো দিকে জামাত ক্ষমতায় গেল, অনেকটা অপ্রত্যাশিত ভাবেই গেল,
ভোট বিপ্লব তারা যেটা বলছে সেটা বিএনপি ক্ষমতায় যেতে পারলো না, সেক্ষেত্রে আপনি কি ভবিষ্যৎ দেখছেন? দুটো যদি আপনি অল্প অল্প করে 2-3 মিনিট করে বলেন, দুটো অপশন। আচ্ছা, আমি প্রথমে প্রথমে ছোট্ট করে বলি যে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের মানুষ যদি আপনার সঠিকভাবে সুষ্ঠুভাবে ভোট প্রদানের সুযোগ পায় ভোটের দিনে, এবং সেই ভোটে তিনি যাকেই নির্বাচিত করবেন, বাংলাদেশের মানুষ যাকেই আপনার বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবেন, আমি ব্যক্তিগতভাবে তাকেই শ্রদ্ধা জানাতে বা তাকেই মেনে নিতে রাজি। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। নাম্বার ওয়ান। প্রথমত, যদি আপনার বিএনপি সরকার গঠন করে, যদি ধরেন তারেক রহমান সাহেব যদি প্রাইম মিনিস্টার হন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারেক রহমান সাহেব প্রাইম মিনিস্টার হওয়া মানেই হচ্ছে বাংলাদেশ 6 মাসের মধ্যে সুইজারল্যান্ড হয়ে যাবে না, বাংলাদেশে একদম শান্তিপূর্ণ পরিস্থিতি চলে আসবে তা নয়, মানে রাতারাতি কোনো পরিবর্তন হবে না। নাম্বার ওয়ান। তারেক রহমান সাহেব যেরকম প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনের ক্ষেত্রে, আমার কাছে একটু খারাপই লেগেছে যে উনি আসলে কিছু কিছু ক্ষেত্রে এমন সব প্রতিশ্রুতি দিয়েছেন সেটা আমার কাছে অবাস্তব মনে হয়েছে বা অনেকটা খেলো মনে হয়েছে, দরকার ছিল না। যাই হোক, আমি ওই আলোচনায় যাচ্ছি না আজকে আর কি। তো প্রথমত হচ্ছে, তিনি যদি বিএনপি যদি নির্বাচিত হয়, আমার কাছে প্রথম যে সংখ্যাটা মনে হয় সেই ফলাফলটা আসলে এনসিপি এবং জামাত মানবে না। প্রথমত মানবে না হচ্ছে এনসিপি, আমার ধারণা। আমার 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 একটা সমূহ ধারণা, ধরেন বাংলাদেশে এই নির্বাচনটা যখন শুরু হবে, দেখবেন এমন ঘটতেও পারে যে নির্বাচন শুরু হয়েছে, নির্বাচন বর্জন করার যে তালিকা, মানে আমি বর্জন করলাম, এই তালিকায় সবার আগে থাকতে পারে এনসিপি, কারণ তাদের নির্বাচনে জয়ের সম্ভাবনা খুব কম এবং তারা বর্তমান সময়ের পাওয়ারফুল স্ট্রাকচারের খুব কাছে আছে। নাম্বার ওয়ান। তাদের সাথে কণ্ঠ মিলিয়ে জামাতি ইসলামী বা সেকেন্ড যে আপনার হাইয়েস্ট পপুলার পার্টি, তারাও আপনার নির্বাচনটাকে আপনার বানচাল করা বা নির্বাচনটাকে না মেনে নেওয়ার ঘোষণা দিতে পারে আর কি। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যদি আপনার জামাত আপনার ক্ষমতায় আসে, আমি আবারও বলছি যে যিনি বাংলাদেশের মানুষকে ভোট দিয়ে ক্ষমতায় আনবেন তাকে আমি শ্রদ্ধা জানাতে বাধ্য, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। জামাত যদি ক্ষমতায় আসে, আমার কাছে মনে হয় বিএনপি হয়তো একই কাজ করবে। বিএনপি তখন বলবে হয়তো প্রশাসনিক কু, বিএনপি তখন হয়তো বলবে যে অন্য ধরনের কুর মাধ্যমে নির্বাচনটাকে ম্যানিপুলেট করে জামাতকে জিতিয়ে দেওয়া হয়েছে। তো ফলে আমার 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 একটা খুবই নেতিবাচক বলতে পারেন শঙ্কা বা ধারণা, যে যারাই পরাজিত হবে তারাই হয়তো ফলাফলটাকে প্রত্যাখ্যান করে নির্বাচনটাকে বাতিল করে দেওয়ার দাবি জানাতে পারে। এটা আমার গার্ড ফিলিংস, এটা আমার ধারণা। কিন্তু আমি আবারও বলছি যে আমি ব্যক্তিগতভাবে চাই বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক, যে সরকার নির্বাচিত হবেন তারা দায়িত্ব পালন করুক, বিরোধী দল যারা থাকবেন বা বিরোধী পক্ষ যারা থাকবেন তারাও দায়িত্ব পালন করুক, বাংলাদেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক সংস্কৃতির আবার শুরু হোক, সেটা আমি অন্তর থেকে কামনা করি। জি, অনেক ধন্যবাদ জনাব রাহাত মিনহাজ। আপনি সুদূর অস্ট্রেলিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আমি জানতে পেরেছি আপনি নির্বাচনে অংশ নিতে পারছেন না, ভোট দিতে পারবেন না, নির্বাচনের পরে আপনি ফিরবেন। আপনি যে সমস্ত আশঙ্কার কথা বললেন, আমি আশা করি আপনি যখন দেশে ফিরবেন তার কোনো কিছুই ঘটবে না, এমন কিছু হোক, আপনার প্রত্যেকটা আশঙ্কা মিথ্যা প্রমাণিত হোক, এই প্রত্যাশায় থাকলো। প্রিয় দর্শক, আমরাও চাই যে আমি কিন্তু 30 সেকেন্ড সময় নিই আপনার কাছ থেকে। আপনি কিন্তু বললেন বারবার দেশের বাইরে আসি, অনেকে আবার বলে যে দেশের বাইরে যারা থাকে দেশ থেকে পালাই গেছে কিনা আর ফিরবে কিনা, নানা কিছু আর কি। হ্যাঁ, আমি কিন্তু আসলে একান্তই পারিবারিক কাজে বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছুটি নিয়ে একান্ত একটা পারিবারিক কাজে আমি দেশের বাইরে অবস্থান করছি এবং আমার নির্ধারিত ছুটির শেষেই আমি দেশে ফিরবো এবং আমার ধারণা যে বাংলাদেশের যে নতুন গণতান্ত্রিক যে উত্তরণ বা নতুন গণতান্ত্রিক যে আপনার চর্চা বা গণতান্ত্রিক যে অভিযাত্রা, তো তার সাথী থাকবে। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি আমাদের আশ্বস্ত করেছেন যে আপনি আসবেন, আসার আগে আপনার সঙ্গে আরো মিলিত হওয়ার চেষ্টা করবো আমরা। প্রিয় দর্শক, আমরা আসলে সবাই চাই যে একটা ভালো নির্বাচন হোক। আমরা তো আসলে যে ভোট দিতে পারলেই কি প্রত্যাশার পরিপূর্ণতা আসে? তো আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের সম্মানিত অতিথি সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদের সঙ্গে। জনাব আরশাদ মাহমুদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদের ধন্যবাদ। আরশাদ ভাই, গত বেশ কিছুদিন ধরে ধারাবাহিক ভাবে আপনার সঙ্গে আমি কথা বলছি এবং আপনি নির্বাচন নিয়ে
এবং নির্বাচন যারা পরিচালনা করবেন, যারা নির্বাচনের আয়োজন করবেন, যে সরকারের অধীনে নির্বাচন হবে, সেই সরকারের বিভিন্ন যারা উপদেষ্টা আছেন তাদেরকে নিয়ে নানা বিষয়ে এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে কিন্তু আপনার নানা রকম মূল্যায়ন আমরা শুনেছি। এখন একেবারে শেষ প্রান্তে এসে আপনি কি বলবেন, সব মিলিয়ে কেমন হতে যাচ্ছে এই নির্বাচন? আমি সম্ভবত আপনার অনুষ্ঠানেও বলেছি আগে, এবং আমি লিখেছি একের পর এক অনেকগুলো এগুলো নিয়ে। প্রথম কথা হলো যে বর্তমানে সারা বিশ্বে নির্বাচন যে ব্যবস্থা, অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে, এটাতে আমার কোনো আস্থা নাই, আমার কোনো বিশ্বাস নাই। এবং আমি দুই দেশের নাগরিক, এবং কোথাও আমি ভোট দেই না। আমি বাংলাদেশেও ভোট দেই না, আমেরিকাতেও ভোট দিই না। দিছিলাম আগে, মানে বাংলাদেশে লাস্ট আমি সম্ভবত 70 সালে তো আমার ভোট দেওয়ার বয়স হয়নি, তখন আমি দিতে পারি নাই। কিন্তু আমি খুব জোরালো ভাবে আওয়ামী লীগের পক্ষে, শেখ মুজিবুর রহমানের পক্ষে কাজ করেছি। তার কারণ আমরা সবাই ভেবেছিলাম যে পাকিস্তানি অপশাসন থেকে, পাকিস্তানি শোষণ থেকে আমরা মুক্ত হব, এবং আমরা সুন্দর স্বাধীন বৈষম্যহীন একটা রাষ্ট্র পাবো, এবং যেখানে সবার সমান অধিকার থাকবে, সবাই নিজের ভালো মন্দ নিজে বুঝে নিতে পারবে, রাষ্ট্র তাদেরকে সাহায্য করবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার পেলাম আমরা ঠিকই 71 সালের 16ই ডিসেম্বর, মানে 72 সাল থেকে আমরা ধরি। এবং এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, এবং প্রত্যেকবারই বলা হয় যে নির্বাচনের মাধ্যমে দেশের আমূল পরিবর্তন হবে, ভালো দল আসবে, কিন্তু সত্যিকার অর্থে সাধারণ মানুষের কোনো ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র শাসকের পরিবর্তন হয়েছে। কিন্তু শোষিত যারা ছিল তারা এখনো ওইরকম ভাবেই শোষিত হচ্ছে। যেমন আমি মানে প্রায় বলি যে আমাদের বাড়িতে সাহায্য কর্মী যারা আছেন, যেমন বাবুর মা অরিফা, এরা বংশ পরম্পরায় মানুষের বাড়িতে কাজ করে। এবং আমি যখন তাদের মাঝে মাঝে জিজ্ঞেস করি যে তোমরা কি ভোট দিবা, তো ভোট দিয়ে আমরা কি করব, আমাদের কি হবে? তো এই যে মানুষের, সাধারণ মানুষের যে এই যে তারা উৎসব পায়, যে উৎসব হচ্ছে, যেমন আমার বাসায় একজন বলছে যে আমি কিশোরগঞ্জে বাড়ি, আমার যে খালু আমি তো ভোট দিতে যাবো। আলহামদুলিল্লাহ, যাও। তারপরে আমি আজকেও দেখলাম সে আসছে, আমি বললাম তুমি গেলা না, বলে যে কি করবো, পরে বাস টাসে উঠতে পারি না, এই জন্য আর যাইনি। আচ্ছা, যাই হোক, যে কথাটা মূল কথাটায় আসি। তারপরে আমি ওই 1996 সালে মনে হয় সম্ভবত লাস্ট ভোট দিয়েছিলাম। 73 সালে ভোট দিই নাই। তার কারণ 73 সালে ভোট দিনে একটাই কারণে, তার কারণ তখন তো আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের শাসন ছিল আমাদের জাতির জনকে। এবং সেই মানে ভোটে যে মানে কি ধরনের বড় ধরনের রিগিং বা জালিয়াতি হতে পারে সেটা নিজের চোখে দেখেছি সেই সময়। এবং আপনাদের স্মরণ করিয়ে দেই, যারা অনেকেই হয়তো তখন তাদের জন্ম হয় নাই বা সে মনেও নাই, মেজর জলিল ছিলেন জাসদের প্রার্থী 1973 সালের নির্বাচনে। এবং যেদিন ভোট গণনা শুরু হয় সেদিন বিকেল বেলা থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম উনি বরিশালের একটা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, এবং বহু ভোটে তিনি এগিয়েছিলেন। কিছুক্ষণ পরে দেখা গেল যে হঠাৎ করে সেই কেন্দ্রে ভোট স্থগিত হয়ে গেল। তখন তো আর মোবাইল ফোন ছিল না, তারপরে এগুলো ছিল না, ওই বিটিভির মাধ্যমে আমরা শুনতাম আর কি, এরকম টিভি চ্যানেল ছিল। আর কুমিল্লার দাউদকান্দিতে ক্যান্ডিডেট ছিল খন্দকার মুস্তাক আহমেদ, আচ্ছা, আওয়ামী লীগের ক্যান্ডিডেট। এবং তার প্রতিদ্বন্দ্বী ছিল স্বতন্ত্র প্রার্থী ছিল ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ। এবং তিনিও প্রচুর মানে অনেক ভোটের আগায় যাচ্ছিলেন। হঠাৎ করে দেখলাম তার সেখানেও ভোট মানে বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো আমরা কেউ জানি না। পরে রাতে যখন খবর আসলো, পরে শুনলাম যে হেলিকপ্টার পাঠিয়ে ওখান থেকে সমস্ত ব্যালট বাক্সগুলো নিয়ে এসে আসা হয়েছে দুই জায়গায়। এবং রাতে নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হলো যে মেজর জলিল পরাজিত হয়েছে এবং খন্দকার মুস্তাক জিতে গেছে। তো তখনই আমার মনে হলো যে কি প্রহসনের নির্বাচন, মানে। আর সেই সময় সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগের দিকে এগুলো করার দরকারই ছিল না, তারা এমনি জিতত। কিন্তু তাদের সমস্ত ভোট লাগবে, সেখানে মাত্র দুইটা তিনজন না 7 জন ছিল ওই নুরুল আমিন তামিন, এগুলার তখন। তো তখনই আমি চিন্তা করলাম যে এই নির্বাচন ব্যবস্থা দিয়ে আমরা কি করবো, এখানে তো মানুষের। তারপর তো একের পর এক নির্বাচন আপনারও যথেষ্ট বয়স হয়েছে, এখন দেখেছেন, আমরাও দেখছি। কিন্তু যেটা বললাম, ওই যে নির্বাচনের যে রিগিং বা ম্যানিপুলেশন, এটাও সেই 73 সাল থেকে শুরু হয়েছে।
খালি 3টা নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য ছিল, যেগুলো কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে, 91 সালে, তারপরে 96 সালে এবং 2001 সালে। এরপর থেকে আর কোনো, এবং দেখেন একটা যখনই নির্বাচন মোটামুটি নিরপেক্ষ হয়, গ্রহণযোগ্য হয়, আমরা মনে করি ভালো, তখনই পরাজিত দল বলে যে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আমাদেরকে হারিয়ে দেয়। আরেক দল বলে আমাদেরকে স্থূল কারচুপি করে আমাদেরকে মানে জোর করে হারানো, কেউ মানতে চায় না। এখন আসি আমেরিকার নির্বাচনে। আমি প্রথম ভোট দিই 2004 সালে। কেমন? তো তখন আমি তখনকার, সরি না, 2008 সালে। তো 2008 সালে আমি তখন আমেরিকার নাগরিক হয়ে গেছি। তো বারাক ওবামার সময়, তো তখন তো আমরা বারাক ওবামাকে নিয়ে সারা বিশ্বব্যাপী একটা ক্রেজ তৈরি হয়েছিল যে একটা কালো আমেরিকান ইয়েতে শাসন ক্ষমতায় হোয়াইট হাউসে যাবে, এবং তিনি অত্যন্ত ভালো মানুষ। তারপর তাকে আমি আমি ভোট দিলাম, আমার মতো অনেকে, তিনি তো জিতে গেলেন। তারপরে দেখি যে ওই আমেরিকাতেও একই অবস্থা, যে মানে সাধারণ মানুষের ওখানকার কোনো পরিবর্তন হয় না। একবার আমার মনে আছে, আমি এই প্রসঙ্গে এই ছোট্ট একটা এই কথাটা বলি। আমি আমার ব্যাংকে গেছি মানে টাকা ওঠানোর জন্য আমার বাড়ির কাছে। তো যে তারপরে দেখলাম যে একটা লম্বা, হ্যাঁ আমেরিকাতে? আচ্ছা। আমেরিকাতে তো লম্বা লাইন একটা, তো লাইনে তো দেখি যে একটা সিকিউরিটি গার্ড, একটা মহিলা ওখানে দাঁড়িয়ে আছে। তো আমি, যেহেতু সময় ছিল, আমার তো সাংবাদিক হিসেবে সবসময় কিউরিওসিটি জাগে যে সাধারণ মানুষ কি বলে। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, তুমি কটার সময় কাজে আসছো? তো বললো 9টার থেকে তো ব্যাংক খোলা, আমি আসছি 7:30 8টার দিকে। হ্যাঁ, তারপরে তারপরে এখান থেকে কি করবো? বলে এখান থেকে আবার 1টা পর্যন্ত কাজ করব, করে আবার আরেক জায়গায় যাবো আরেকটা কাজ করতে। তারপরে তারপরে সে বললো তারপরে রাত 7টার থেকে সন্ধ্যা 7টার থেকে আরেক জায়গায় কাজ। আমি বললাম তুমি তাহলে রান্না বাড়া করো কোথায়? তুমি তো মহিলা, তোমার ছেলে মেয়ে আছে। বলে যে আর তো উপায় নেই, আমার 3টা কাজ না করলে আমার সংসার চলবে না। আমি বললাম এত বড় লোকের দেশ, তুমি যে ইয়ে তোমাদের বলে আমরা তো এরকম ভোট দিয়েই যাই, আর আমাদের তো কোনো কিছু হয় না। আরেকটা জিনিস লক্ষ্য করেন যে এরা বলে তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদেরকে ফিরে যেতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাটা মানে কি? যে আমি সেখানে জনগণের ভোটের অধিকার আছে, ভালো কথা, তারা ভোট দেয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, এই যে সাধারণ মানুষকে, এই যে তথাকথিত ভোটের, তাদের তাদের বলে যে তোমরা খুব ক্ষমতাবান, তোমাদের ক্ষমতা আছে, আমাদেরকে ভোট দিতে। ভোট দিয়ে তারা বানালে কি হলো? ওই তখন আবার ওই হালুয়া রুটির ভাগাভাগি হলো দুই দলের মধ্যে। আমেরিকায় যেমন রিপাবলিকানরা জিতলে ক্ষমতা দখল করে, ডেমোক্রেটরা জিতলে, এবং সাধারণ মানুষ কিন্তু এদেরকে কাউকেই পছন্দ করে। একমাত্র যারা রেজিস্টার্ড ডেমোক্রেট বা রেজিস্টার্ড রিপাবলিকান, তারা ছাড়া। আর এদের একটা জিনিস লক্ষ্য করেন, এদের কিন্তু কোনো তৃতীয় ব্যক্তিকে ভোট দিয়ে বানানোর কোনো স্কোপও নাই। ওরা কিন্তু কোনো থার্ড পার্টিকে মার্চ করতে দেয় না কোনো সময়। এটা ইংল্যান্ডে দেখেন, জার্মানিতে দেখেন, তারপরে আমেরিকায় দেখেন, অস্ট্রেলিয়াতে দেখেন, মানে তথাকথিত গণতান্ত্রিক দেশ যেগুলো আছে আমরা বলি। এখন গণতান্ত্রিক দেশের কথা হলো কি, রুল বাই দি পিপল, মানে জনগণ শাসন করবে। কিন্তু পৃথিবীর কোথাও একটা দেশ আমাকে দেখান যেখানে সাধারণ জনগণের সত্যিকার অর্থে শাসন ক্ষমতা তাদের আছে? আমি দেখি নাই কোথাও। আচ্ছা, যে কথাটা বলার চেষ্টা করছিলাম, এই জন্য এগুলো দেখে থেকে আমার মনে হলো যে এগুলো একটা ভাওতাবাদ। এই পশ্চিমা বিশ্ব সারা বিশ্বকে গেলাইছে যে এইটা হলো মেন আসল ইয়ে কি বলে পদ্ধতি, এবং এটার মাধ্যমে দেশের সাধারণ মানুষের উন্নতি হয় না, উন্নতি হয় ওই শাসন ক্ষমতায় যারা অলিগার্ক বলে ইংরেজিতে, এই অলিগার্কই শাসন করে সব জায়গায়। এবং যার জন্য দেখেন, মানে রিপাবলিকানদের অপছন্দ করে, তার ভোট দেবে কাকে? ডেমোক্রাটরা ওই এসে একই কাজ করবে। তারা যুদ্ধ বিগ্রহ লাগাবে সারা জায়গায়, তারা কর্পোরেশন গুলো যা বলবে সেই বিষয়ে তারা কাজ করবে। হোয়াইট হাউসে যে বসে থাকে তার অ্যাকচুয়ালি কোনো ক্ষমতা নাই। এখন ট্রাম্পের বেলা অবশ্য অন্যরকম, সে একটু আনপ্রেডিক্টেবল, টেম্পারামেন্টাল, এবং তার নিজের ব্যবসায়িক স্বার্থ সেটা সবসময় দেখে, এবং সবাই দেখে সেটা। ওই জো বাইডেন অথবা হয়তো মুখে বলতো না, কিন্তু দেখেন সেও তার ছেলেকে দিয়ে নানান অপকর্ম করিয়েছে, এবং শেষ পর্যন্ত চলে যাওয়ার সময় তার ছেলেকে ওই মানে সাধারণ ক্ষমার মধ্যে মাফ করে দিচ্ছে, তার তো জেল হইতো। তো যাই হোক, এই যে কথাটা বললাম, এই জন্য আগামীকালকে যে নির্বাচনটা হবে, আমার ব্যক্তিগতভাবে আমার কোনো আশাও নাই, প্রত্যাশাও নাই, ওই একটাই কারণে। তার কারণ আমি দেখেছি যে একটা ওই ওই রিপাবলিকান এর মতো এগুলো আওয়ামী লীগ অথবা বিএনপি। তো দুঃখজনক ভাবে বা সুখকর ভাবে আওয়ামী লীগ তো মাঠে নাই এবার।
তো মাঠে নাই সেটাও ধরে নিলাম যে তারা স্বৈরাচার ছিল। কিন্তু আমি একটাই কথা বলবো, তারা যদি এত অন্যায় করে থাকে, এত ইয়ে করে, তো তাদেরকে ভোট দিয়ে আমরা দেখতাম যে আসলেই তাদের কোনো জনপ্রিয়তা আছে কিনা। তাহলে অন্তত মানুষকে মানে বলা যেত যে না, আমরা একটা ইনক্লুসিভ মানে অন্তর্বর্তী করে নির্বাচন দিছিলাম, এই দেখো আওয়ামী লীগ তো চিল্লাচিল্লি করে যে তাদের অনেক সমর্থন আছে, এই হচ্ছে তাদের সমর্থন। তখন মানুষ সেটা বুঝতে পারে। যাই হোক, সেটা যেহেতু তারা মাঠে নাই, এখন মাঠে আছে কারা? বিএনপি এবং জামাত ইসলাম। বিএনপির ক্ষমতা তো আমরা দেখেছি আগে, তারা কি করে, তারা মানে আহ, তারা কিভাবে দেশ চালায়, তারাও স্বজনপ্রীতি করে, তারাও লুটপাট করে, দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। তারেক রহমান নিজেও হাওয়া ভবনের মাধ্যমে তখন এই সমস্ত অনিল আমরা সবাই জানি। তবু এগুলো বলা দরকার এই কারণে যে আমরা হুজুগে না মেতে ডিসপ্যাশনেটলি আমরা চিন্তা করে দেখি যে আসলেই এই তথাকথিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আসলেই দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন করে না। এটা হচ্ছে, এই জন্য আমার কোনো নিজের কোনো আগ্রহ নাই ভোট দিতে, আমি ভোট দিতে যাবো না। কিন্তু কোশ্চেনটা হলো, তারপরেও তো মনে করেন আপনি গত কিছুদিন আলোচনা আমরা বিভিন্ন সময় দেখেছি যে যে নির্বাচন নিয়ে যে সমস্ত অনিয়ম হয়েছে এবং যেগুলো আপনার কাছে অনিয়ম লেগেছে সেগুলো নিয়ে তো আপনি কথা বলেছেন। তার মানে নির্বাচনটা যতটুকুই আর যাই হোক, এটাতে কোনো ভাগ্যের পরিবর্তন না হলেও নির্বাচনটা ভালোভাবে হোক, এমনটি তো আপনি চান। হ্যাঁ, এমনটা চাই। এই কারণে আমি চাই সুশাসন আসুক, কেমন তাদের জবাবদিহিতা থাকুক। যারা শাসন ক্ষমতায় যাবে তাদের যেন জবাবদিহিতা থাকে। তো এসে যেমন আমি সবসময় একটা কথা বলি যে এই দেশের সর্বপ্রধান 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 1 নাম্বার সমস্যা দুর্নীতি, 2 নাম্বার সমস্যা দুর্নীতি, 3 নাম্বার সমস্যা দুর্নীতি। এবং ক্ষমতা একটা বিশেষ গোষ্ঠীর কাছে মানে হাতে থাকে। সেই গোষ্ঠীটা কারা? সেগুলো ওই যারা ক্ষমতায় আসবে ইয়ে হয়ে, আর আমলাতন্ত্র এবং সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র। আপনি একটা জিনিস দেখেন, চিন্তা করে দেখেন যে আমাদের দেশের টোটাল বাজেট হয় প্রায় 8 লক্ষ কোটি টাকা। এর মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারী আর ডিফেন্সের মানে সামরিক বাহিনীর লোকজনের জন্য আপনার প্রায় 87,000 কোটি টাকা তাদের জন্য দিতে হয়, তাদের সুযোগ সুবিধা, বেতন ভাতা, তাদের ঘর বাড়ি সব করার জন্য। তো আপনি একটা দেশে 18 কোটি মানুষের দেশে যদি 18 লক্ষ লোকের জন্য এইরকম ব্যবস্থা রাখেন, তাহলে মানে সাধারণ মানুষের ভাগ্যে কিভাবে উন্নতি হবে বা ভাগ্যের কেমন, এটা তো আমার জানা নেই। আর দ্বিতীয় দেখেন, আমরা যে বলি বৈষম্যহীনতা আমরা কমাবো, কিভাবে আপনি বৈষম্যহীনতা কমাবেন? আমার তো মাথায় আসতেছে না এটা। বিকজ তারপর সেটা যদি করতে হতো, তারপর এদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আপনি কি হচ্ছেন, এদেরকে ধরেন 5,000 স্কোয়ার ফিটের বাড়ি দিতে হবে মানে আমলাদের। একটা কর্নেল জেনারেল তাদেরকে 3500, 3600, 5,000 স্কোয়ার ফিটের বাড়ি দিতে হবে। তার মানে কি, আপনি কারো কাছ থেকে কারো ভাগ্যের জিনিস বা তাদের ভাগের জিনিস আপনি এনে তাদেরকে দিচ্ছেন, দিয়ে তাদেরকে খুশি রাখতেছেন। কেন খুশি রাখতেছেন? এদের হাতে ক্ষমতা, আর্মির হাতে ক্ষমতা, আমলাদের হাতে ক্ষমতা। এবং আর ক্ষমতাহীন কারা? দেশের সাধারণ জনগণ। আবার দেখেন কি মানে কি আয়রনি, দেখেন আমাদের সারা জায়গায় দেখবেন যে বলে কি আমাদের সংবিধানে আছে না যে এই দেশের মালিক কারা? দেশের মালিক হলো জনগণ। তো দেশের মালিক যদি জনগণ হয়, হ্যাঁ, তো দেশের মানে মালিকরা বস্তিতে থাকে কেন? আর সিভিল সার্ভেন্ট মানে ভৃত্যরা তারা থাকে 5,000 স্কোয়ার ফিটের বাড়িতে। এটা কি সিস্টেম? সিস্টেমটা কি এটা? তো এই জিনিসটা যতদিন উল্টা না হবে, অর্থাৎ যারা দেশের প্রকৃত মালিক তাদেরকে ওই বড় বড় বাড়িতে থাকতে দিতে হবে। আমি তো বলি যে বস্তিতে যত মানুষ আছে সব মানুষদের নিয়ে এসে এই মন্ত্রী পাড়া, মিনিস্টার্স হোস্টেল, সেক্রেটারির জায়গা, সেনাবাহিনীর যত বড় বড় জায়গা আছে এদেরকে ওইখানে দিয়ে ওদেরকে বস্তিতে পাঠাবে। তাহলে বুঝবো যে দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে। তাছাড়া কিভাবে সম্ভব? এটা আপনি আমাকে বলেন, বুঝান আমাকে। হ্যাঁ, না আপনি ঠিকই বলেছেন এটা, কিন্তু তারপরেও এমন একটা হুজুগ তৈরি করা হয়েছে আমাদের মধ্যে যে বোঝানো হচ্ছে যে তুমি দেশের মালিক, এবং সেই মালিক তার অধিকার একদিনই প্রয়োগ করতে পারে 5 বছরে, সেটা নির্বাচনের মাধ্যমে। এবং সেটাও আবার গত 15 বছর ওটাও ছিল না। ওই যে একটা যে লোক দেখানো অথবা আপনার একটা মানে এই সান্ত্বনা পুরস্কার হিসেবে যে একটা ভোট দেওয়ার ব্যবস্থা, সেটাও তো 15 বছর ছিল না। আবার এক্ষেত্রে আপনি বললেন যে তাও তো আবার সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে না।
সবাই যে ভোটে দাঁড়াবে, সবাই যে জনগণের মত মানে আপনার গ্রহণ করবে অথবা করবে না, আওয়ামী লীগকে তো রাখাই হলো না। আপনি খুব ভালো বলেছেন, আমার কাছে এটা মনে হয় যে আওয়ামী লীগকে রাখা উচিত ছিল। তাহলে জনগণই বলতো যে তারা আওয়ামী লীগকে কতটা অপছন্দ করে। না, সেটি আমার 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 মনে খালি এই প্রশ্ন যে ওরা যদি এত অন্যায় করে, এবং কি অন্যায় করেছে আমাদের চোখের সামনে কিন্তু দেখা, এবং আমি গত 15 বছর এগুলো নিয়ে লিখে ধারাবাহিকভাবে লিখে গেছি শেখ হাসিনা স্বৈর শাসন নিয়ে, পরিবারতন্ত্রের যে কি কুফল একটা দেশে হতে পারে সেটা আপনারা লিখেছি। তো সেই জন্য আমি চাচ্ছিলাম যে ভোটে তাদেরকে দাও, দিয়ে দেখো যে আসলেই তাদের পক্ষে লোক আছে কিনা, এটা আমরা দেখতে চাই। তো এখন আর হয় কি, অনেকটা ওই যে কাল্ট ফিগার, যেমন শেখ মুজিবুর রহমানের নামে বা হাসিনার নামে এখনো অনেক লোক অন্ধ অন্ধ। আমাকে অনেকে গালাগালি করে যে আপনি, আপনার এত বড় দুঃসাহস, আপনি জাতির পিতাকে নিয়ে এগুলো লেখেন, এটা সেটা। আমি তো, আমার তো বক্তব্য না, আমি খালি তাদের যে কার্যকলাপ গুলো সেগুলো তুলে ধরি, এবং সাংবাদিক হিসেবে আমার দায়িত্বই সেটা, সত্য কথাগুলোকে লোকজনের সামনে উপস্থাপন করি, সেটাই আমার দায়িত্ব, এবং সেইটাই আমি করার চেষ্টা করি। ঠিক যারা একই সাথে বেগম খালেদা জিয়া বা জিয়াউর রহমানের যে পরিবার, দেখেন উনি নিজের আর্থিকভাবে সৎ ছিলেন, সত্যিকার অর্থে উনি আর্থিকভাবে সৎ ছিলেন, এবং উনি তো কোনো কিছু রেখে যান নাই। কিন্তু খালেদা জিয়া বলেন বা তারেক রহমান বলেন, তারা তো সব গুলশান টুলশানে থাকে, তাদের বিরাট বড় বড় বাড়িতে থাকে, তো তাদের তো কোনো অভাব অভিযোগ নাই। হম আপনি লন্ডনের থেকে আসছেন, এসে এসে গুলশান, কোথায় উঠেছেন? গুলশানে উঠেছেন, বিশাল বাড়িতে। আচ্ছা, ভালো কথা, আপনারা সরকার থেকে বাড়ি দিচ্ছে, খুবই ভালো কথা এখন। কিন্তু আমার কথা হলো যে আপনি তো জনগণের কাছে যখন যান, জনগণ ঠিক আপনাকে মানে, এটা তাদের পক্ষে ইয়ে যে আমরা থাকি বস্তিতে, এরা থাকে গুলশানে, তো এরা আমাদের বন্ধু হবে, এরা আমাদের ভালো মন্দ বুঝবে কিভাবে? এটা খুব স্বাভাবিক একটা চিন্তা তাদের মাথায় আসা, স্বাভাবিক। আর সত্যি কথা, এখন আপনি বলতে পারেন যে তাহলে আপনি কোন সিস্টেমে যেতে চান। আমি সত্যিকার অর্থে যে সিস্টেমটা চাই, আমি দুইটা মানে সিস্টেমের কথা বলি, দুইটা দেশের কথা। একটা দেশ সিঙ্গাপুর, আমরা সবাই জানি কেমন। তো তার একটা লি কুয়ান ইউ, সিঙ্গাপুরের যে প্রতিষ্ঠাতা মানে সৃষ্টি করেছেন লি কুয়ান ইউ, তো তার একটা অটোবায়োগ্রাফি আমি পড়েছিলাম, 2 খণ্ডে, বেশ সত্যিকার মানে অসাধারণ একটা বই, কিন্তু 2 খণ্ডে আর কি, বেশ মোটা। তার তার তো প্রথম জীবনে যে কি করেছে না করেছে এগুলা ইয়ে, তার দ্বিতীয় বইটার নাম ছিল, দ্বিতীয় খণ্ডটার, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট, কেমন। তো সেইটা বলছে যে সিঙ্গাপুর যখন স্বাধীন মালয়েশিয়া থেকে সেপারেটেড হয়, বা মালয়েশিয়া তাদেরকে বের করে দেয় যে তোমাদের কোনো ভবিষ্যৎ না, তোমরা আমাদের জন্য বার্ডেন, তো তখন সেই বিখ্যাত ছবিটা এখনো মানে আমি দেখেছি বহুবার, আপনারাও দেখেছেন, যে লি কুয়ান ইউ তখন হাউ হাউ করে কাঁদতেছে যে আমাদের হবেটা কি? আমাদের তো কিছু নাই। হম তারপরে দেখেন, একটা নেতৃত্ব যদি সৎ হয় তাহলে কি করতে পারে একটা দেশকে। আজকে সেই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে, থার্ড ওয়ার্ল্ড মানে তৃতীয় বিশ্বের একটা দেশ থেকে আজকে ফার্স্ট ওয়ার্ল্ডের দেশ তারা কেন করলো? একটাই কথা সে বলেছিল, যে আমি দেখলাম লি কুয়ান ইউর ভাষায়, যে আমাদের তো কোনো সম্পদ নাই, তো আমাদের সম্পদ সৃষ্টি করতে হবে আমাদের মানুষকে দিয়ে। মানুষকে কিভাবে সম্পদ করে? তাদেরকে তাদের মেধার উন্নতি করতে হবে, তাদের লেখাপড়া শিখাইতে হবে, এবং দুর্নীতি ভাবে কোনোভাবেই তাদের দুর্নীতি করার কেউ না করতে পারে, দুর্নীতি করলে তার রেহাই। এবং উনি যেদিন প্রথম 1957-এ প্রথম মানে ইয়ে করলো, ওই মন্ত্রিসভা ইয়েগুলো, সবাইকে উনি বললেন তোমরা সাদা শার্ট, সাদা প্যান্ট আর সাদা জুতা পরবো। তো একজনে জিজ্ঞেস করলো যে এটার সিম্বল, এটা কি মানে কারণ? বললো যে হোয়াইট ইজ দি সিম্বল অফ ইনকরাপ্টিবিলিটি, মানে সাদা হইলো যে তোমার মধ্যে কোনো দুর্নীতি নাই, এবং সবাইকে পোশাক পরায় সেটা নিয়েছে। এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে বলি, সিঙ্গাপুরের সিভিল সার্ভেন্ট যারা মানে আমলা যারা, তাদের বেতন কিন্তু পৃথিবীর সব থেকে বেশি, পৃথিবীর আমেরিকার থেকে বেশি। আমেরিকার প্রেসিডেন্টের যা বেতন, সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টারের বেতন অলমোস্ট তার দ্বিগুণ। হ্যাঁ, তো কেন বলে সে, উনি মানে লি কুয়ান ইউ এই কথাটা বলেছে যে আমি একটাই জিনিস করতে চাই, যে তোমরা তোমাদের যেন কোনো দুর্নীতির আশ্রয় না নিতে হয়, এবং দুর্নীতি করলে তোমাদের রেহাই। তো এখন দেখেন দেশটা ওই কথা, আমি তো একটাই কথা বলবো, যে আমাদের গণতন্ত্র দরকার নাই, কোনো কিছু দরকার নাই, খালি ওইরকম একটা শাসক দরকার, এবং যে একটা জিনিস এনশিওর করবে যে এই দেশে কোনো দুর্নীতি থাকবে না, মানুষ কোনো জায়গায় গেলে সেখানে মানে দুর্নীতি বা ঘুষ দেওয়া ছাড়া সে কাজটা করাইতে পারবে। আমি কিছুদিন আগে সিঙ্গাপুর গেছিলাম, তো আমার একটা অভ্যাস হলো, আমি যখনই যে দেশে যাই আমি ট্যাক্সিতে উঠেই ওই ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে আলাপ করি তার দেশ টেশ নিয়ে।
তো আমাদের যেটা হয়, আমি চিন্তা করলাম যে আবার এইখানে ট্যাক্সিতে নিব, আবার এদিক ওদিক দিয়ে ঘুরে আবার বিচারে বাড়াবে কি, এরকম চিন্তা থাকে না আমাদের, তো আমরা তো সবসময় এরকম। তো আমি তার ট্যাক্সি ওয়ালাকে জিজ্ঞেস করতেছি যে দেখো ভাই, তুমি তো এদিক ওদিক দিয়ে যাবা না, তো সিঙ্গাপুরিয়ানরা তো খুব ভালো ইংরেজি বলে সবাই আর কি। তো আমারে বলতেছে হোয়াট আর ইউ টকিং। তো সে আমার প্রশ্ন বুঝতেই পারেনি। তো আমাকে বলতেছে তুমি এখান থেকে যাবা তোমার হোটেলে, there is a way, মানে সবকিছুই ই আছে, তো তুমি আমারে কেন বলতেছো যে আমি এদিক ওদিক দিয়ে ঘুরে যাবো, এই কথা কেন বললাম, আমি তো তোমার কথা বুঝতেছি না। মানে আমি নিজেই লজ্জা পেলাম যে তার, তখন আমি বলছি যে এই দেশে যে তোমরা যে সরকারি অফিস টফিসে যাও, করাপশন এটা হয় না, ঘুষ বলে ইম্পসিবল, এখানে করাপশনের কোনো কোনো সিস্টেমই নেই। তো এই যে একটা সাধারণ একটা ট্যাক্সি ড্রাইভারের মনে একটা জিনিস হয়েছে যে এইখানে কোনো করাপশন, তো আমার খালি আমার ওই দেশটার কথা চিন্তা হয়। কাল ইদানিং কালে আরেকজন শাসকের কথা বলি, তাকে সেই দেশ সম্পর্কে অনেকে জানে না। দেশটার নাম হলো বুরকিনা ফাসো। পশ্চিম আফ্রিকার একটা ছোট্ট দেশ, বেশি জনসংখ্যা খুবই কম, এবং তার একটা নতুন আসছে, শাসক আসছে, মিলিটারি রুলার, তার নাম হলো ইব্রাহিম তারোরে। তার বক্তৃতা শুনতেছিলাম আমি সেদিন। তো তার মূল কথাটা হলো যে তারাও কলোনিয়াল সিস্টেমে ছিল আর কি, আমাদের মতো উপনিবেশ ছিল। তো সে বলল যে দেখো, এই আমাদের কলোনিয়াল মাস্টাররা আমাদেরকে শিক্ষা দিয়ে শিক্ষিত করছে, আমাদেরকে উন্নতি করার নাম নিয়ে সমস্ত আমাদের যা রিসোর্সেস ছিল সব লুট করছে, এখানে লুট করে আমাদেরকে ভিখারি বানাচ্ছে। এবং সব আমরা ওইসব দেশে গেলে আমাদের ভাগ্য উন্নয়ন হবে, আমরাও সবাই ওখানে যেতে চাই। কিন্তু একবারও আমরা কেউ চিন্তা করি না আচ্ছা আমাদের দেশটাকে আমরা কিভাবে ভালো হবে, যার জন্য আমাদের অন্য কোথাও যেতে হবে। আজকে দেখেন, সিঙ্গাপুরের পাসপোর্ট পৃথিবীর সবচেয়ে স্ট্রংগেস্ট, সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট, তাদের কোথাও ভিসা লাগে না। কিন্তু আমেরিকার পাসপোর্টের র্যাঙ্কিং হলো 10 নম্বরে, আর সিঙ্গাপুর হলো 1 নম্বরে। এবং তো এইটা কেন তারা করেছে, জানে যে সিঙ্গাপুরিয়ানরা ওই সিঙ্গাপুর ছেড়ে অন্য কোথাও যে মানে থেকে যাবে না বা অ্যাসাইলাম চাবে না, তাহলে এমন একটা দেশ তারা তৈরি, এরকম একটা দেশের আমি স্বপ্ন দেখি। তবে এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, ধরেন সত্যি কথা বলতে গিয়ে আওয়ামী লীগ, জামাত বা জাতীয় পার্টি নিয়ে আমার কোনো আশা নাই, আমার কোনো প্রত্যাশাও নেই। আমি, তারা আমাদের শাসন করছে, তাদের শাসনের কি অবস্থা ছিল আমরা দেখেছি। তবে জামাতে ইসলামী আমি বলে নেই, আমি কিন্তু জামাতের সমর্থক। তার কারণ 1971 সালে তাদের যে ভূমিকা ছিল এটা তো আমি দেখেছি আমার চোখের সামনে কি দিকে। ফলে আমি তাদের সমর্থক না, কিন্তু তারা একটা কথা বারবার করে বলছে যে, যেমন ডাক্তার শফিকুর রহমান, যে আমরা ক্ষমতায় আসলে প্রথমেই যে কাজটা করব, আমরা দুর্নীতি করব না এবং কাউকে আমরা দুর্নীতি করতে দিব না, এবং পাচারকৃত অর্থ আমরা দরকার হলে তার কলজার থেকে আমরা টেনে বের করে নিয়ে আসবো। এইটা কিন্তু আমি তারেক রহমানের মুখে শুনতেছি না। বলে দুর্নীতির কথা, বলে দুর্নীতি করো, কিন্তু 3-4 নম্বরে বলে। তারা বলে যে ভালো দেশ দিব, এগুলো ভেগ কথা। আমি কখনোই মানে আশা করবো না, সত্যি কথা হচ্ছে এখন তারেক রহমান যদি ফেরেস্তা না হয়ে থাকে, এবং তারেক বিএনপি যে জিতবে বলেও কেন জানি আমার মনে হচ্ছে না, আমার এটা ব্যক্তিগত আমার ধারণা। যেমন আমি বিভিন্ন জায়গায় যে কথাবার্তা বলতেছি বা দেখতেছি, ফোন টোন করে মানুষের কাছে যা শুনি গ্রামে গঞ্জে, মানে সেখানেও কিন্তু আমি একটা অন্যরকম আবহাওয়া দেখতে পাচ্ছি এখন। সেটা আগামীকালকে প্রমাণ হবে যে এখন যে বিএনপি, আমি জানি না বিএনপি যদি ক্ষমতায় আসে, তাদের কাছে আমার, তারেক রহমানের কাছে আমার একটাই প্রত্যাশা থাকবে, আপনি 1 নম্বর রাজনীতি দেবেন যে আপনি এটা শফিকুর রহমানের মতো বলেন যে আমি দুর্নীতি করবো না এবং আমরা কাউকে দুর্নীতি করতে দিব না। যেমন শফিকুর রহমানের কাছে যদি জামাত ক্ষমতায় আসে, তাদের কাছেও আমরা একই, আমার অন্তত প্রত্যাশা, আমার অন্য কোনো কিছু দরকার নেই, খালি দুর্নীতিটা যদি আপনারা বন্ধ করতে পারেন, এই দেশের সমাধান, প্রতিটা সমস্যার সমাধান এই এমনি হয়ে যাবে। এখন যে ওই যে বন্দর নিয়ে শুনতেছিলেন যে এই অন্তর্বর্তী সরকার খুব লাফালাফি শুরু করছিল যে দিয়ে দেবো, ঘুষ টুস বন্ধ হবে। তো আমার কথা হলো যে ইউনূস সাহেব প্রথমে এসে যদি নিজের সম্পত্তি জনসম্মুখে প্রকাশ করে বলতেন যে যেই দুর্নীতি করে প্রত্যেকেই সম্পত্তির হিসাব দিতে হবে, তাহলে দেখতেন সব জায়গায় বন্দরও কারো দেওয়া লাগতো। বন্দরের দুর্নীতি এমনি। আসাদ ভাই, আপনি তো একদম শুরুর দিক থেকেই বলছিলেন একটা কথা, যে এই উপদেষ্টারা কেন তাদের সম্পদের হিসাব দিচ্ছে না। তো আমি তো দেখলাম গতকালকে সব উপদেষ্টা একসঙ্গে সম্পদের হিসাব দিয়ে দিল জনগণের কাছে। আমার ধারণা নিশ্চয়ই এটা আপনার চোখে পড়েছে। তো এটা দেখে তো মনে হয়
যে ওনারা আসলে কেউ তেমন একটা দুর্নীতি করেন নাই, কারণ ওনাদের সম্পদ খুব একটা বৃদ্ধি হয় নাই। তো আপনি কি বলবেন? আচ্ছা, দেখেন, এদের এই যে চাতুরি গুলা লক্ষ্য করে, তারা এমন একটা সময় সম্পদের হিসাবটা দিল, যেমন যখন মানুষের এটা নিয়ে কোনো আগ্রহ নেই, মানুষ এখন সব নির্বাচন নিয়ে চিন্তা করছে, ভোট দিতে পারবে কি, এগুলো নিয়ে কোনো আলোচনা দেখবেন না। তারপর তারা খুব জেনে শুনে ক্যালকুলেটেড ওয়েতে এই কাজটা করেছে। আর একটা দেখেন, আমি অন্যান্য উপদেষ্টারা কি করছে এটা আমার জানার দরকার নাই, আমি প্রধান উপদেষ্টার কথা, আপনি তো জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি আসার সঙ্গে সঙ্গে এগুলো আপনারা জনসম্পর্কে আপনার বিরুদ্ধে আপনার আছে। তো আপনার 1.5 বছর লাগলো কেন? তার মানে তো আপনার জিনিসটা ছিল আপনার কাছে, আপনি আগে কেন দিলেন? আর 2 নম্বর কথা, ওনাকে দেখাচ্ছি যে ওনার 15 কোটি টাকার সম্পত্তি আছে। তো আমরা এতদিন কি শুনতাম, তার অফিস থেকে বিভিন্ন জায়গা থেকে বলতে এইরকম নির্লোভ, তার কোনো গাড়ি নাই, বাড়ি নাই, স্থাবর অস্থাবর সম্পত্তি কিছুই নাই, গ্রামীণ ব্যাংকের মালিকানা নাই। তো যদি তাই না থাকে, তার 15 কোটি টাকা আসলো করতে, তাই না? আর 2 নম্বর, দুদকে তার বিরুদ্ধে মামলাটা হয়েছিল, করফাকের মামলা, 666 কোটি টাকা, যেটি উনি নির্বাহী আদেশে মৌকুব করে দিয়েছেন। তো যে লোকের সম্পত্তি নাই, কোনো কিছুই নাই, তো তার 666 কোটি টাকা মানে ট্যাক্স হয় কি করে? তার তো ট্যাক্স হওয়ার কথা জিরো। ট্যাক্স রিটার্ন যেটা দেই আমরা, যেটা দেই, সেখানে তো জিরো থাকার কথা, বিকজ আমার তো কিছু নাই। তো সেখানে 666 কোটি টাকা কর কেন মৌকুব করতে হলো? এই যে এটা তো কোনো ব্যাখ্যা নেই। এবং এই জন্য এটা হয়তো ওনার নয়, ওটা হয়তো গ্রামীণ ব্যাংকের কর হতে পারে, ওনার না, পার্সোনাল না কি? ওটা কোনো আমি পার্সোনাল কর ছিল? হ্যাঁ, সেই ব্যাপারেও আমার একটু কনফিউশন আছে, আমাকে অনেকে এটা এক্সপ্লেনেশন দিতে পারে। আমি ধরলাম সেটা গ্রামীণ ব্যাংকেরই কর ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে আপনি গ্রামীণ ব্যাংকের এই করটা কেন মৌকুব করাইলেন? তার মানে কর তো হয়েছিল, ট্যাক্স তো হয়েছিল, সেটা আপনি কেন মৌকুব করাইলেন? তাহলে অন্যান্য ব্যাংকে যে কর দিত, যারা কর দেয়, তারা কেন এই ট্যাক্সের এক্সেম্পশনটা কেন পাবে? তো আপনি একই দেশের 2 রকমের আইন, গ্রামীণ ব্যাংকের জন্য এক আইন, অন্যদের জন্য এক আইন। এটা কি কোনো এই তো বৈষম্য যে সৃষ্টি হয়? দেখেন, বৈষম্যের ব্যাপারে আরেকটা কথা বলি, এই যে সমাজে অনেক সংঘাত দেখেন না, মানুষ ক্ষুব্ধ, কোনো পাবে, তার কারণটা কি? যখন একটা মানুষ, একটা বেকার ছেলে দেখে যে আমার চাকরি নাই, বাকরি নাই, আমি কোনো পেপার দেখেছি, আর এরা 5,000 স্কোয়ার ফিটের বাড়ি, এরা বড় বড় গাড়িতে চলে, তার তো একটা ক্ষোভ হয়, মারবো, তো আমার টাকা লুট করে নিয়ে এদের সমস্ত ভোট দেওয়ার চেষ্টা করছে। তো সেই জন্য আমি বলি, দেশের স্বার্থে, দেশের, আপনার যদি সত্যি দেশের জনগণকে ভালোবাসেন, তাদের অবস্থার উন্নতি করতে চান, তবে আল্লাহর ওয়াস্তে আপনারা বৈষম্য কমানোর চেষ্টা করেন, এবং এই আমলাদেরকে মানে মানে একটা আইন পাশ করতে হবে যে সরকার থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর কোনো বাড়ি গাড়ি এগুলো কিছু দেওয়া হবে না। পৃথিবীর কোথাও নাই এগুলো, খালি ওই ইন্ডিয়া পাকিস্তান যেগুলো কলোনিয়াল সিস্টেমে ছিল ওইগুলোতে। আমেরিকার মতো জায়গায় আবারও আপনার একমাত্র প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট ছাড়া তাদের কোনো সরকারি বাড়ি নেই। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তার কোনো সরকারি বাড়ি নেই। তাদেরকে একটাই কথা বলে যে তোমাদের আমরা বেতন দিচ্ছি অন্যান্য সবার মতো, ওই বেতনে তারা যেভাবে চলে তুমিও সেইভাবে চলবে। আমি যে বৈষম্যহীন সমাজ সৃষ্টি করতে চাই, এগুলো তো বলতে হবে। ইংল্যান্ডেও তাই দেখেন, একমাত্র নাম্বার 10 ডাউনিং স্ট্রিট এবং নাম্বার 11 ডাউনিং স্ট্রিট, মানে একটা হলো প্রধানমন্ত্রী আর একটা হলো অর্থমন্ত্রীর বাড়ি ছাড়া, আর রাজার বাড়িতে অন্য কথা, আর কোনো সরকারি বাড়ি কাটবে, সবাই যার ইয়ের মধ্যে থাকে। জার্মানি তো দেখেন, অস্ট্রেলিয়া একই। কিন্তু আমাদের এখানে আপনার 5,000, আর এরা কোন লাট সাহেবের ছেলে মেয়ে, মানে এদেরকে কেন, যেহেতু আমি মেধাবী ছিলাম, আমি বিসিএস পরীক্ষায় বা সিএসপি পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছি এবং আমাকে বড় বাড়ি, কেন বাবা তুমি এটা কেন চাবা? তুমি যদি দেশের সত্যিকার অর্থে দেশের সেবা করতে এসে থাকো, তাহলে তো তুমি বলবা যে না, অন্যান্য সবাই যে ব্যাপার করছে আমারও সেবা, আমাদের বিশেষ সুযোগ সুবিধা কেন দিতে হবে? সেই জন্য আগামী সরকার যারা আসবে, যেই আসুক, আমার কাছে বড় জোরে তাদের কাছে আমি নিবেদন করব যে আপনারা অনতিবিলম্বে সরকারি কর্মকর্তাদের এই সুযোগ সুবিধাগুলো বাতিল করেন, এবং করতে হবে, তাছাড়া এই দেশে বৈষম্য ভালো হবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আসাদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনারাও শুনলেন জনাব আসাদ মাহমুদের বিশ্লেষণ, ভোট নিয়ে, আমলাদের সুযোগ সুবিধা নিয়ে, এবং সবশেষ আমাদের এই 1.5 বছরে যারা উপদেষ্টা হিসেবে ছিলেন তাদের সম্পদের হিসাব নিয়ে।
এই হিসাবের মধ্যে আমার নিজের কিন্তু মনে হয়েছে যে এই হিসাবে একটা শুভঙ্করের ফাঁকি আছে। শেষ সময়ে এসে আপনি একটা হিসাব দাঁড় করিয়েছেন এবং আপনার শুরুতে কত সম্পদ ছিল এটা আমরা শেষে এসে জানলাম। আমরা যদি শুরুতেই জানতাম যে আপনার সম্পদ কত ছিল তাহলে না একটা কম্পেয়ার করার একটা সুযোগ ছিল। যা হোক তবু দিয়েছেন এবং আমি আশা করব যে কথাটা জনাব আসাদ মাহমুদ শুরু থেকেই বললেন যে মূল সমস্যা হলো দুর্নীতি। সেই দুর্নীতি আমাদের এই উপদেষ্টাদের সম্পদের হিসাবের মধ্যে আছে কিনা আগামী দিন যে সরকার আসবেন তারা যদি এই হিসাবগুলি তাদের মানে যোগ্যতা দিয়ে বিচার করেন এবং চুলচেরা